হ্যালো এভরিওয়ান, স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বিষয়ের ধারার যোগফল অধ্যায়ের অন্তরায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো অর্থাৎ অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করে কিভাবে ধারার যোগফল বের করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে আমরা চেষ্টা করব এই অধ্যায়ের যতগুলো টাইপ পরীক্ষায় আসে সবগুলো টাইপ ধরে ধরে আপনাদের দেখানো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা টাইপ 4 অর্থাৎ অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করে ধারার যোগফল নির্ণয় এটা দেখানোর চেষ্টা করব। তো অন্তরায়ন পদ্ধতি আমরা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করব বা কিভাবে বুঝবো যে এই ম্যাথটা করার জন্য আমাদের অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করতে হবে, তো সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে ধারাটার সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত সমান হয় কিনা। অর্থাৎ কোনো ধারার সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত যদি সমান না হলে ধারার যোগফল নির্ণয়ে অন্তরায়ন পদ্ধতি প্রয়োগ করতে হয়। সেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু আমার মতো করে লিখেছি। অথবা এমন হতে পারে অনেক সময় কি থাকে, আপনার প্রশ্নেই উল্লেখ থাকে যে অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করে ধারার যোগফল নির্ণয় করো। সেক্ষেত্রে তো আমাদের কোনো সে থাকে না, আমরা সহজেই বুঝতে পারি এটা অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করে আমাদের কি করতে হবে, ধারার যোগফলটা বের করতে হবে। আর যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে সাধারণ অন্তর, যে ধারাটা আমাদের দেওয়া থাকবে সেটা সাধারণ অন্তর বা সাধারণ অনুপাতটা সমান হয় কিনা। যদি সমান না হয় তাহলে আমরা এই অন্তরায়ন পদ্ধতিটা ব্যবহার করব। আচ্ছা, এখন এই অন্তরায়ন পদ্ধতি ধরেন আবার দুই রকমের বা দুই ধরনের অন্তরায়ন পদ্ধতি আমরা আসলেই এই ধরনের এই অধ্যায়ে আমরা মূলত দুই ধরনের অন্তরায়ন পদ্ধতিটা দেখি আর কি। মানে দুই ধরনের ম্যাথে আমাদের অন্তরায়ন পদ্ধতি প্রয়োগ করতে হয়। তার মধ্যে আমরা ধরন এক অর্থাৎ একটা টাইপ নাম দিচ্ছি ধরন এক। এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি। দেখেন 1, 9, 24, 46, 75 এটা কিন্তু একটা কি আপনার ধারা। এখন এই ধারাটার যদি আমাদের বলে যে এই ধারাটার n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের অন্তরায়ন পদ্ধতি প্রয়োগ করতে হবে। কেন প্রয়োগ করতে হবে? দেখুন, আমরা যদি প্রথমে পর্যায়ক্রমিক বিয়োগফলটা বের করি, প্রথম পর্যায়ক্রমিক বিয়োগফল যদি বের করি তাহলে কি প্রথমে আমাদের 1, 9, 24, 46, 75। আচ্ছা, তাহলে এটার পার্থক্য আমাদের 8, এই দুটার পার্থক্য 15, এখান থেকে পার্থক্য 22, এটার পার্থক্য কত 29। আচ্ছা, পরবর্তী আমাদের কি হয়, 15 থেকে 8 বাদ দিলে 7, 22 থেকে 15 বাদ দিলে 7, 29 থেকে 22 বাদ দিলে কি 7। দেখুন, ওই যে আমি যে পূর্ববর্তী যে কথাগুলো বললাম যে আমাদের প্রাথমিক অবস্থায় কিন্তু সাধারণ অনুপাত বলেন বা সাধারণ অন্তর বলেন কোনটাই কিন্তু কি হচ্ছে না, সমান হচ্ছে না। কিন্তু আমরা যখন দুইটা স্টেপ করি তখন আমাদের মানে অন্তরফলটা কি হচ্ছে, সমান হচ্ছে। তো এভাবে যদি আমরা পর্যায়ক্রমিক বিয়োগ করি, পর্যায়ক্রমিক বিয়োগ করলে একসময় কি হবে, অন্তরফলটা সেম হবে। যদি সেম হয় তাহলে আমরা ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এক ধরনের রুল বা নিয়ম ফলো করব। এখন যখন আমরা ম্যাথটা করব তখন আমরা আপনাদেরকে ক্লিয়ার করব যে কোন পদ্ধতিটি ইউজ করছি। তাহলে যেটা বলছি যে যদি আমাদের পর্যায়ক্রমিক বিয়োগ করলে অন্তরফলটা যদি সমান হয়, দেখুন 7, 7, 7 সমান হচ্ছে, যদি এরকম সমান হয় তাহলে আমরা এক ধরনের রুলে অ্যাপ্লাই করব। আর আরেকটা ধরন যেটা, ধরুন এটা নাম দিয়েছি আমরা ধরন 2 আপনাদের বোঝার সুবিধার্থে, যে এটা আমরা একটা উদাহরণ নিয়েছি। তো এই ধরনটা আমরা দেখুন দুইবার যদি আমরা এক পর্যায়ক্রমিক বিয়োগ করি তাহলে কি আসে আমাদের 4, 8, 16, 32। এখন কিন্তু আমাদের কি হচ্ছে না, ওই আগের মতো কি হচ্ছে না, সেম হচ্ছে না। আগে যেমন ছিল, খেয়াল করুন, আগে কি ছিল আমাদের 7, 7, 7। তখন আমরা বলছিলাম যে এক ধরনের রুল ইউজ করব। আর এখন আমাদের কি হয়েছে, আমাদের যে পর্যায়ক্রমিক বিয়োগ করলে অন্তরফলটা আমরা কি পাচ্ছি, খেয়াল করুন, জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগমন হিসেবে আমরা পাচ্ছি। আমরা যদি 8কে 4 দ্বারা ভাগ করি তাহলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2, তাহলে 32কে 16 দ্বারা ভাগ করলে 2। তাহলে এই ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমিক বিয়োগ করলে আমাদের অন্তরফলটা যদি এভাবে বিয়োগ করতে থাকি তাহলে আমাদের অন্তরফলটা কি আসছে, গুণোত্তর প্রগমন বা আপনার কি জিপি হিসেবে আসছে। তাহলে এই ধরনের ধারার ক্ষেত্রে যোগফল, মানে এই ধরনের ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, ধরন 1 ব্যতীত অর্থাৎ পূর্বের ধরনে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা না অ্যাপ্লাই করে আমরা অন্য একটা পদ্ধতি ব্যবহার করব। তো আমরা যখন ম্যাথ করব তখন আপনারা ইজিলি ব্যাপারগুলো বুঝতে পারবেন যে আমরা কিভাবে কি করছি। তো এই ছিল আমাদের বেসিক।
তো আমরা যদি একটু আবার পুনরাবৃত্তি করি যে আসলে এটা আমরা অন্তরায়ন পদ্ধতিটা কখন ব্যবহার করব, মানে সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত যদি সমান না হয় তখন ব্যবহার করব। তো সেটা আবার কিভাবে ব্যবহার করব, যে এখানে দুইটা প্রসেস থাকবে আমাদের। একটা ম্যাথে থাকবে, এক ধরনের ম্যাথে থাকবে কি আমাদের পর্যায়ক্রমিক যে বিয়োগফলটা এটা সমান হয়ে যাবে আর কি, মানে 7 7 7। আর একটা পদ্ধতি কি, সেখানে আমাদের পর্যায়ক্রমিক বিয়োগ করলে অন্তরফলটা কি হবে, আমাদের গুণোত্তর প্রগমন বা জিপিটি থাকবে। তো এটার ক্ষেত্রে আমরা একটা রুল ইউজ করব, আর এই ধরনের ধারার ক্ষেত্রে আমরা আরেকটা রুল ইউজ করব। তো স্ক্রিনে আপনারা একটা ম্যাথ দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করে নিচের ধারাটার সাধারণ পদ এবং যোগফল নির্ণয় করো। আচ্ছা, আমরা স্ক্রিনে সেই ধারাটা দেখতে পাচ্ছি। তাহলে প্রাথমিক অবস্থায় কী বোঝা যাচ্ছে, এখানকার আমরা যদি 12 থেকে 2 বাদ দিয়ে 10 হয়, 36 থেকে 12 বাদ দিলে কী হয়, আমাদের 24 আসে। আবার এটাতে যদি আমরা সাধারণ অনুপাতটা বের করি, সেটাও কি হচ্ছে না, সমান হচ্ছে না। সুতরাং এই ধরনের ধারার যোগফল বের করার জন্য আমরা কি করব, অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করব। আচ্ছা, এটার জন্য শুরুতে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা এই পদগুলোকে একটু লিখি যে 2 12 36, তারপর কি আমাদের 80, তারপর 150, তারপর কি আছে 252। আচ্ছা, এখানে আমরা যদি বিয়োগটা করি কি হবে 10, তারপর যেটা দাঁড়াবে 24, তারপর কত দাঁড়াবে 44, তারপর কত দাঁড়াবে আমাদের 70, তারপর দাঁড়াবে কত 102। আচ্ছা, তারপর যদি আমরা বিয়োগটা করি তাহলে কি দাঁড়াবে, এখানে হবে 14, তারপর হবে আমাদের 20, তারপর হবে আমাদের 26, তারপর আমাদের কত হবে 32। আচ্ছা, এখন এই বিয়োগটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে 6, তারপর হবে আমাদের 6, তারপর হবে আমাদের 6। আচ্ছা, তাহলে এখন দেখুন আমরা যদি 3 বার পর্যায়ক্রমিক অন্তরফলটা বের করি, সর্বশেষ যে পার্থক্যটা এটা আমাদের কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে আমরা কি করব, এটার nতম পদটা বের করব। তাহলে nতম পদ বের করার ওয়েটা কি, যেহেতু আমরা অন্তরায়ন পদ্ধতির প্রথম একটা ম্যাথ দেখাচ্ছি, এর জন্য এই ম্যাথটা আমরা একটু ডিটেলসে করার চেষ্টা করব, এবং পরবর্তী যে ম্যাথগুলো আমরা করব সেগুলো এতটা ডিটেলসে দেখাবো না, এবং পরীক্ষায় আপনাদের এতটা ডিটেলস দেখানোর প্রয়োজন নাই। জাস্ট আমি যেহেতু প্রথম একটা ম্যাথ নিয়েছি, এর জন্য একটু ডিটেলসে করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা দেখুন, তাহলে এখানে আমরা কি করব, এই যে আমাদের প্রথম যে এন্ট্রিটা আছে এটাকে আমরা নামকরণ করব U1। তাহলে U1টা কত হবে, আমাদের U1টা হইল 2, তারপরে আমাদের কি আছে 10, এটাকে আমরা না বলবো ডেল U1। তাহলে ডেল U1 আমাদের কত 10, তারপর ডেল স্কোয়ার U1, এটা আমাদের কত 14। আচ্ছা, তারপরে কি আছে আমাদের ডেল কিউব U1, এটাকে 6। আচ্ছা, এটা আসলে নামকরণ বলতে আমরা এই অন্তরায়ন পদ্ধতির nতম পদ যে বের করব তার জন্য আমাদের U1 ডেল স্কয়ার U1 ডেল কিউব U1 এগুলা কি হবে, প্রয়োজন হবে। তাহলে nতম পদটা খেয়াল করুন, nতম পদ। তাহলে এখানে nতম পদটা কি হবে, এখানে nতম পদ UN ইজ গুড। আচ্ছা, এটা আমাদের সূত্র, এই আমাদের অন্তরায়ন পদ্ধতির জন্য UN বের করার জন্য এই সূত্রটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, সূত্রটা কি হবে, U1 প্লাস ডেল U1, তারপর কি n-1 কম্বিনেশন 1, তারপর আমাদের কি হবে ডেল স্কোয়ার U1 n-1 কম্বিনেশন 2। আচ্ছা, তারপর কি হবে আমাদের ডেল কিউব U1 n-1 কম্বিনেশন 3। আচ্ছা, আর আমাদের যেহেতু পরের পার্থক্যটা কি, পরের যদি আমরা একটা বিয়োগফলটা বের করতাম সেটা কি হতো, আমাদের শূন্য হতো, এখানে শূন্য এখানে শূন্য, তাহলে এর জন্য আমাদের পরবর্তীতে কি হবে, শূন্যই হবে, তাই না? আচ্ছা, এখন এই ব্যাপারটা অনেকে একটু কনফিউশন হতে পারেন, কিন্তু আমাদের ম্যাথ করার প্রয়োজনে, অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করে যোগফল বের করার প্রয়োজনে আমাদের এই সূত্রটা কি রাখতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে মনে রাখতে হবে। তো আপনারা তো আগেই জানেন যে ম্যাথ পারতে হলে অবশ্যই আমাদের কি সূত্র পারতে হবে। তাহলে এটা হলো আমাদের অন্তরায়ন পদ্ধতির একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আপনাদের বই একটু ডিটেলস করা আছে, কারো প্রয়োজন হলে আপনারা এটা বই থেকে দেখে নেবেন। তো অন্তরায়ন পদ্ধতির জন্য জাস্ট আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো আমি যেহেতু প্রথম একটা ম্যাথ দেখাচ্ছি, এর জন্য একটু ডিটেলসে বললাম।
পরবর্তী ম্যাথগুলোতে কিভাবে করবেন আপনারা আমরা একটু দেখাই দিব। অর্থাৎ আমরা পরবর্তী ম্যাথগুলোতে এই যে এই প্রধান কর্ণ যে আছে আমাদের প্রধান কর্ণ, এটাকে তো আসলে প্রধান কর্ণ বলা যায় না, আমরা যদি বোঝার সুবিধার্থে এটাকে বলি যে এটা প্রধান কর্ণটাকে আমরা সিলেক্ট করব। অর্থাৎ আমরা যেটা বলছি যে nতম পদ বের করার জন্য আমরা সবসময় কি করব, এই যে প্রধান যে আমাদের এন্ট্রিগুলো আছে এগুলো আমরা ব্যবহার করব। তাহলে দেখুন তাহলে আমাদের কি u1টা আমাদের কত, u1টা আমাদের 2 প্লাস ডেল u1 আমাদের কত 10, এই যে আমাদের কি আছে 10 আছে। তারপরে 10-এর পরে আমাদের কি হবে, আমি যদি n-1 কম্বিনেশন 1 এটাকে যদি ভাঙায় দিই তাহলে আমাদের কি দাঁড়াবে n-1 ডিভাইডেড বাই কি ফ্যাক্টোরিয়াল 1। আচ্ছা প্লাস, আচ্ছা প্লাস আমাদের পরবর্তীটি কি আছে ডেল স্কোয়ার u1, ডেল স্কোয়ার u1 এর মানটা কত আমাদের 14। আচ্ছা এখন n-1 কম্বিনেশন 2 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারবো n-1, এখান থেকে আরও এক পিস হবে তাহলে কি লিখবো n-2 ডিভাইডেড বাই কি আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এই ব্যাপারটা আমি একটু অন্য একটা কালার দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তারপর প্লাস এখানে ডেল কিউব u1, ডেল কিউব u1 এর মানটা কত আমাদের 6। তারপর কি হবে আমাদের এটা একটু আমাদের একটু লেখাতে অসুবিধা হলো, আমরা একটু এটাকে ক্লিয়ার করি। আচ্ছা তাহলে আমাদের এখানে কি হবে ডেল কিউব u1 এর মানটা কত 6। তারপর আমাদের কত আছে n-1 কম্বিনেশন 3, তাহলে 3 যেহেতু আছে আমরা এটাকে n-1 সহ 3 বার লিখব আর কি n-1, n-2, n-3, অর্থাৎ আমরা এক এক করে পেছাবো ডিভাইডেড বাই কি হবে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটার মান তো 0। এই ব্যাপারটা কি হয়েছে, এই ব্যাপারটা আমরা কিভাবে করলাম, এই ব্যাপারগুলো আপনারা যখন নবম দশম শ্রেণীতে আপনারা দ্বিপদী বিস্তৃতি করেছেন সেইখানেই কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করা আছে। তারপর যদি আমরা একটু বলি যে দেখুন এখানে n-1 কম্বিনেশন 1 অর্থাৎ আমাদের n-1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, যেহেতু একবার আছে 2 এর জন্য ফ্যাক্টোরিয়াল 2 হবে, 3 এর জন্য আমাদের ফ্যাক্টোরিয়াল 3 হবে। আর যেহেতু 3 আছে তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট যেটা আছে আমাদের n-1, অর্থাৎ এটা যদি আমরা একটু অন্য একটা কালার ইউজ করে আপনাদের দেখাই কি আছে আমাদের এখানে, ধরেন এই জিনিসটাই n-1 কম্বিনেশন 3 এটাকে আমরা বের করবো। তাহলে নিচে যেহেতু 3 আছে তাহলে এর জন্য আমরা কি লিখবো 3 ফ্যাক্টোরিয়াল, আর উপরে আমরা কি লিখবো n-1 দিয়ে যেহেতু এটা শুরু তাহলে n-1, তারপর যদি এক পিছাই কি হবে আমাদের n-2, আরও এক যদি পিছাই তাহলে কি হবে n-3। এইভাবে আমরা বের করবো। হ্যাঁ দেখুন এখানে n-1 কম্বিনেশন 2 এটার জন্য আমাদের দুইবার পিছাইতে হবে, প্রথম n-1 তারপর এক পিছাইলে কি হবে n-2, 2 এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল এরকম। হ্যাঁ আচ্ছা আশা রাখি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা এখন এটাকে জাস্ট আমরা একটু কি করব ভাঙাবো আর কি। হ্যাঁ আচ্ছা তাহলে কি পাই আমরা, প্রথমে আমাদের কি হবে 2 প্লাস 10 ইন্টু কত 10 ইন্টু n-1। আচ্ছা তারপর কত আমাদের আমি যদি খুচরা করি তাহলে 4 ইন্টু n-1 n-2 পাই ফ্যাক্টোরিয়াল 2 মানে কি আমাদের 2। আচ্ছা প্লাস 6 ইন্টু n-1 n-2 n-3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু কি আমাদের 1। আচ্ছা তাহলে এটা আমাদের কি দাঁড়ায় 2 প্লাস 10 ইন্টু n-1, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে আমাদের 7 ইন্টু, এটাকে যদি পূরণ করে দিই তাহলে n স্কোয়ার মাইনাস কত আমাদের 3n প্লাস হলো 2 প্লাস 2 3 আর 6 আমাদের ক্যান্সেল। তাহলে এই প্রথম n-1 n-2 এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াবে n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2, আমাদের কি n-3 গুণ অবস্থায় থাকবে। আচ্ছা এখন আমরা নর্মালি কি করব, এটাকে জাস্ট একটু মাল্টিপ্লাই করে দিব তাহলে কি দাঁড়াবে আমাদের। আচ্ছা তাহলে 2 প্লাস 10n মাইনাস 10 প্লাস কত আমাদের এটা 7n স্কোয়ার মাইনাস 21n প্লাস কত 7 দুগুণে 14। আচ্ছা তারপর এটা যদি আমরা পূরণ করি তাহলে কি দাঁড়াবে n কিউব মাইনাস 3n স্কোয়ার মাইনাস কত প্লাস আর কি। হ্যাঁ এই যে 3n আর 3 তাহলে কি হবে প্লাস 9n, তারপর কত আমাদের প্লাস 2n মাইনাস কত আমাদের 6। আচ্ছা এখন এটুকু যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে n কিউব থাকবে আর কি থাকবে n স্কোয়ার থাকবে, এটা আপনারা একটু যোগ বিয়োগ করে নিন। আচ্ছা তাহলে
এখন একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ইভেন্টটা আমাদের কত হলো, ইভেন্টটা আমাদের যেটা দাঁড়াইলো ইভেন্টটা আমাদের যেটা দাঁড়াইলো সেটা কি দাঁড়াইলো, এন কিউব প্লাস এন স্কোয়ার। তাহলে এইটার যদি আমরা এসএনটা বের করি, এসএন অর্থাৎ এসএন ইকুয়াল টু, এসএনটা কি, আমরা যদি কি করতাম, ধরেন যে এন এর পরিবর্তে যদি 1 2 3 আপ টু এন পর্যন্ত বসাইতাম, তাহলে এটা কি হইতো, 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 এন কিউব, এই সংখ্যাগুলোর যোগফল হতো। আর এটা কি হতো, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হতো। প্রথমটা হতো আমাদের স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আর পরেরটা কি হতো, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে এই সেন্টার জন্য আমরা এটাকে এইভাবে বলতে পারি যে সামেশন অফ কি, আমাদের সামেশন অফ এন কিউব। আর এন স্কোয়ারের জন্য কি হবে, আমাদের সামেশন অফ এন স্কোয়ার, অর্থাৎ এন কিউবের যোগফল আর কি এন স্কোয়ারের যোগফল। আচ্ছা, তাহলে সামেশন অফ এন কিউব মানে আমাদের কি, সামেশন অফ এন কিউব হলো যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টির সূত্রটা আমরা কি জানি, যে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কোয়ার। আর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সেটা আমরা কি জানি, এন ইন্টু এন প্লাস 1 টু এন প্লাস 1 ডিভাইডেড বাই কি 6। আচ্ছা, এখন এখানে আমরা নর্মালি কি করতে পারি, নর্মালি যেটা করতে পারি, আমাদের এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা কমন নিই তাহলে কি লিখতে পারি, n into n plus 1 divided by 2 plus 2n plus 1, 2n plus 1 divided by কি আমাদের। আচ্ছা, এখন এটাকে আমরা নর্মালি একটু কী করবো, ক্যালকুলেশন করব। তাহলে n into n plus 1 divided by 2, আর এইখানে আমাদের যেটা দাঁড়ালো 6 যদি লসাগু হয় তাহলে আমরা লিখতে পারি 3n into n plus 1 plus 2 into 2n প্লাস এই। আচ্ছা আচ্ছা, এখানে হয়েছে কি, আপনারা মনে হয় যে এই ব্যাপারটাতে যদি ক্লিয়ার না হন, মানে এটা সামেশন অফ এন কিউব আর সামেশন অফ এন স্কোয়ার কীভাবে হইলো, এটা যদি আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, ইভেন্টটা তো আমাদের এটা, তাই না? তাহলে আমাদের এসএনটা কী হবে, এসএনটা এখানে এসএনটা কী হয়, এসএনটা হয় আমাদের u1 u2 u3 প্লাস ডট 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 কি ইউএন পর্যন্ত, তাই তো? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা প্রথমে এনের জায়গায় 1 বসাইতাম তাহলে এটা কি হইতো, এটা হয়তো আমাদের 1 কিউব 1 স্কোয়ার, তারপরটা কি হইতো 2 কিউব 2 স্কোয়ার, তারপরটা কি হইতো। আচ্ছা, তাহলে ইভেন্টটা কি হইতো, ইভেন্টটা যদি এখানে বলি তাহলে এটা হয় কত, 1 কিউব কি আমাদের 1 স্কোয়ার প্লাস ইউটুটা আমাদের কত হইতো 2 কিউব 2 স্কোয়ার। আচ্ছা, তারপর প্লাস u3টা আমাদের কত হইতো 3 কিউব 3 স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর এইভাবে যাইতে যেতে 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 এনতম পদটা কি হতো আমাদের এন কিউব প্লাস কত এন স্কোয়ার। আচ্ছা, এখন এগুলো যদি আমরা যোগ করি, খেয়াল করুন, এটা যদি আমরা যোগ করি তাহলে 1 কিউব 2 কিউব 3 কিউব এন কিউব, তাই তো? তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 কী হবে আমাদের এন কিউব। ওকে, আচ্ছা, পরে আমাদের কি আছে প্লাস 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস এইভাবে এন স্কোয়ার। তাহলে এখন দেখুন আমরা কি বলেছিলাম, যে এটা আমাদের যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আচ্ছা সরি ঘনের সমষ্টি, আর নিচেরটা কি হচ্ছে আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো এই ব্যাপারটাকে আমরা একবারে বলেছি যে এন কিউবটাকে আমরা কি সামেশন অফ এন কিউব বলেছি, আর এন স্কোয়ার যেটা এটাকে আমরা সামেশন অফ এন স্কোয়ার বলেছি, একবারে বলেছি। এটা এইভাবে লিখলে আপনাদের এই হিসাবটুকু কী করতে হবে না, আর কি হিসাবটুকু বাড়তি করতে হবে না। তো আপনাদের সুবিধার্থে আমি কি করলাম, এটা একটু আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। ওকে, আচ্ছা, আমরা এখন পরবর্তী হিসাবটাতে চলে যাই। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমাদের জাস্ট একটু কী করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা পাই n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তারপর কী হবে পূরণটা করলে 3n স্কোয়ার প্লাস 3n প্লাস 4n প্লাস হলো 2, আর নিচে আমাদের কত আছে 6। আচ্ছা, তাহলে এখন এখানে n ইন্টু n প্লাস 1 হলো 2, আর আমরা এটা যদি যোগ করে দিই তাহলে কী হবে 3n স্কোয়ার প্লাস কত আমাদের 7n প্লাস 2, নিচে কত আমাদের
সিক্স। আচ্ছা, এখন এটা কিন্তু আবার কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। এই হলো ব্যাপার। হ্যাঁ, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান, নিচে হলো 2, তাহলে 3n স্কোয়ার যেহেতু 6 মিলাইতে হবে, তাহলে 6n প্লাস নর্মাল n প্লাস হলো 2, নিচে আমাদের 6। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, n ইন্টু n প্লাস ওয়ান, নিচে হলো 2, 3nটা যদি কমন নেই তাহলে কি হবে, প্লাস 2, তারপর 1 কমন নিলে n প্লাস 2, নিচে কত আমাদের 6। আচ্ছা, তাহলে সর্বশেষ যে লাইনটা আমরা লিখতে পারি, n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস 2, আর আমাদের কত 3n প্লাস 1, 3n প্লাস 1 ডিভাইডেড বাই 12। তো এই হচ্ছে আমাদের কি, এই ধারাটা কি n সংখ্যক পদের যোগফল। আচ্ছা, কি বলেছিল আমাদের প্রশ্নটা, আমরা যদি একটু দেখি, প্রশ্নটা বলছিল যে অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করে এই ধারাটার সাধারণ পদ তো আমরা আগেই বের করেছি, আর যোগফলটা বের করো। আচ্ছা, আশা রাখি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরেও আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই কি করবেন, ফেসবুকের যে কমেন্ট বক্স, এখানে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আচ্ছা, এখন আপনারা স্ক্রিনে আরও একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একই কথা বলছে যে অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করে নিচের ধারাটার কি করতে হবে, সাধারণ পদ এবং যোগফল বের করতে হবে। আচ্ছা, এইটা আরেকটু অন্য ক্যাটাগরির, এর জন্য আমরা এটাকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো দেখুন এটা আমরা কিভাবে সলভ করি। আচ্ছা, এটা কি করতে হবে, আগের মতোই আমরা একটা কাজ করব। কি করব, যে এখানে এই যে পদগুলো আমাদের আছে এগুলো লিখবো, তাহলে -1, -3, আচ্ছা কমা আমাদের দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, তারপর কি আমাদের 3, তারপর 23, 63, কত 29। এই আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, -2, তারপর যেটা দাঁড়াবে 6, তারপর কত আমাদের 20, তারপর আমাদের কত 40, তারপর আমাদের 66। আচ্ছা, তারপর আমাদের কত আছে 8, তারপর আমাদের আছে, তারপর হবে কত 14, তারপর হবে 20, 26। আচ্ছা, তারপরে কত আমাদের 6, এখানে 6, এখানেও কত আমাদের 6। আচ্ছা, আচ্ছা তাহলে কি, আচ্ছা আরেকটা পদ আমরা একটু করে নেই, আগের ক্লাসে দেখাই নেই, এটা 0 আর এটা কত 0, পার্থক্যটা আর কি। আচ্ছা, তাহলে আগের মতো আমাদের কি, এখন আর আমরা এতটা ডিটেলস বলবো না। আগে যেরকম এটাকে u1 বলেছিলাম, ডেল স্কোয়ার u1 বলেছিলাম, ডেল u1 বলেছিলাম, ডেল স্কোয়ার u1, ডেল কিউব u1, এটা আর বলবো না। এখন আমরা সরাসরি ধারার সাধারণ পদ বলে যাব। তাহলে ধারাটির সাধারণ পদ, তাহলে ধারাটির সাধারণ পদ un is equal to, দেখুন আমরা কি বলেছিলাম, আমরা প্রথম কলামটাকে, অর্থাৎ প্রথম যে আপনার কর্ণ আছে বা প্রথম কলাম, যাই কিছু বলি আমাদের বোঝার সুবিধার্থে, এই প্রথম বিষয়টাকে, প্রথম কলামটাকে আমরা বিবেচনা করবো। তাহলে -1, তারপর প্লাস -2 কি হবে আমাদের, ওই যে সূত্র n-1 কম্বিনেশন 1, তারপর কি হবে আমাদের 8, তারপর হবে n-1 কম্বিনেশন কত 2, তারপর আমাদের কত আছে 6, n-1 কম্বিনেশন 3, প্লাস পরেরটার জন্য তা আমাদের দেওয়ারই প্রয়োজন নেই, কারণ পরেরটা আমাদের কি আছে 0। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, -1, তারপর -2 ইন্টু n-1, তারপর প্লাস 8, এখানে যেহেতু নিচে 2 আছে তাহলে নিচে 2 ফ্যাক্টোরিয়াল হবে, আর n-1 লেখার পর এখান থেকে আমরা কি করব, এক পিছাবো, তাহলে অর্থাৎ n-2, নিচে কি হবে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, প্লাস 6, যেহেতু আমাদের নিচে 3 আছে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হবে, উপরে কি হবে 3 বার পিছাবো আমরা n-1 সহ, তাহলে n-1 একবার হলো, আরেকবার যদি পিছাই n-2, আরেকবার পিছালে কি হবে n-3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আসলে পিছানো বলতে আমরা যেটা বোঝাতে চাইছি যে এইভাবে যদি আপনারা বুঝেন তাহলে ব্যাপারটা সুন্দর হয়, যে যেহেতু নিচে 2 আছে তাহলে আমরা মানে এটাকে 2 বার পিছাবো, n-1 লিখে আরেকবার পিছাবো, তাহলে মোট টোটাল 2 বার,
তাহলে ধরেন n-1 তখন ওখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি n-2 পাই। যদি 3 আসছে তাহলে এর জন্য আমাদের n-1 সহ 3বার বসাবো। যদি 4 থাকতো তাহলে আমরা কি লিখতাম n-1, n-2, n-3, n-4। আশা রাখি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা অ্যাপটাকে একটু ক্লিয়ার করি। তাহলে আমাদের কি হবে -1 -2n + 2 তারপর কত +4 ইন্টু এটাকে যদি আমরা n-1 আর n-2 টাকে যদি পূরণ করে দিই তাহলে n স্কয়ার মাইনাস কি হবে 2n - n তারপর কত +2। আচ্ছা, তারপর কি হবে আমাদের এখানে তো কি হবে এই 3 ফ্যাক্টোরিয়াল আর 6 কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো? 3 ফ্যাক্টোরিয়াল আর 6, কারণ 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1, এটা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখাইছি। তাহলে 6 আর 6 চলে যাবে, তাহলে থাকবে n-1 আর n-2। তাহলে n-1, n-2 আর n-3, n-1 আর n-2 যদি আমরা পূরণ করি তাহলে আমরা কি পাই n স্কয়ার -3n প্লাস হলো 2। আচ্ছা, এর সাথে কি অবস্থা n-3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে n-3 আমরা লিখলাম। আচ্ছা, এগুলো সহজ হিসাব, এগুলো তো আপনারা পারবেন এই লেভেলে এসে। তাহলে -1 -2n + 2 প্লাস 4 × n স্কয়ার -3n প্লাস 2 প্লাস এটাকে যদি পূরণ করে দেই তাহলে কি হবে n স্কয়ার -3n -3n স্কয়ার তারপর কত +9n + 2n -6। আচ্ছা, তারপর -1 -2n + 2 4 দিয়ে যদি আমরা পূরণ করে দিই তাহলে কি দাঁড়াবে 4n স্কয়ার -12n প্লাস 4 দুগুণে কত 8। আচ্ছা, এটাকে যদি একটু যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে আমাদের, ও সরি এখানে একটু ভুল করেছি, তাই না? এটা n স্কয়ার হবে না, এটা কি হবে n কিউব হবে। এই অংশটুকু আমাদের একটু ভুল হয়েছে, এটা n স্কয়ার হবে না, এটা আমাদের হবে n কিউব। আচ্ছা, n কিউব আর 3n স্কয়ার, এটা হবে 3n স্কয়ার। আর 3n এর সাথে এটাও 3n স্কয়ার হবে। এটা ঠিক, এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা যদি আমরা পূরণ করি তাহলে কি হবে যোগ বিয়োগ করি তাহলে n কিউব 3n স্কয়ার, 3n স্কয়ার হলো আমাদের 6n স্কয়ার 9n, এটা হলো আমাদের কি 11n মাইনাস হলো 6। ওকে, আচ্ছা, এখন এই পুরো ব্যাপারটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাবো n কিউব মাইনাস 2n স্কয়ার মাইনাস হলো কি 3n প্লাস কত আমাদের 3। আচ্ছা, এখন দেখুন আমাদের বিষয়টা, এটা আমাদের কি পেলাম, এটা পেলাম আমরা n তম পদ। তাহলে আমরা যদি sn-টা লিখি তাহলে অতএব sn = পূর্বের ক্লাসে আমরা যেটা দেখাইলাম যে n কিউব মানে কি আমাদের সামেশন অফ n কিউব -2 n স্কয়ারকে আমরা লিখতে পারি সামেশন অফ n স্কয়ার -3 n-টাকে আমরা লিখতে পারি সামেশন অফ n প্লাস 3। দেখুন এখানে 3 এর সাথে কিন্তু একটা কি আছে 1 আছে, তাই না? 3 × 1 তাহলে আমরা কি সামেশন অফ এটাকে বললাম 1। এটা আমাদের বলতে হবে, কারণ আমরা যদি এখানে ওই আগেরটার মতো n এর জায়গায় 1 বসাই, তারপরে u1 বের করি, তারপরে n এর জায়গায় 2 বসাই u2 বের করি, n এর জায়গায় 3 বসাই u3 বের করি, এভাবে করলে আমাদের কি হয় 3 × 1, তারপর এটা 3 × 1, এর জন্য আমরা এটাকে 3 দিয়ে সামেশন অফ 1 দিলাম। ঠিক আছে, ব্যাপারটা আপনারা কি বুঝলেন? আচ্ছা, আমি যদি আবার একটু ক্লিয়ার করি যে আসলে হয়েছে যেটা, যে এখানে আমাদের ইউএনটা হয়েছে আমাদের কত, ইউএনটা হয়েছে যে n কিউব -2n স্কয়ার -3n প্লাস হলো 3। তাহলে এটার যদি আমরা sn বের করি, প্রথমটা হবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তারপরটা হবে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি, তারপরটা হবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এইখানে কি, এখানে আমাদের লাস্টের যে পদটা আমরা যদি 1 বসাইতাম তাহলে এখানে কি পাইতাম u1 পাইতাম, তাই তো u1টা পাইতাম। তারপর যদি n এর জায়গায় 2 বসাইতাম তাহলে আমরা কি পাইতাম u2 পাইতাম। তারপর যদি 3 বসাইতাম তাহলে কি পাইতাম u3 পাইতাম। এইভাবে যদি আপ টু n পর্যন্ত বসাইতাম তাহলে আমরা কি পাইতাম un পাইতাম। আচ্ছা, এখানে আমরা একটু ক্লিয়ার করি ব্যাপারটা আবার একটু আপনাদের জন্য। u1 যদি বসাই তাহলে কি হবে 1 কিউব -2 × 1 স্কয়ার -3 × 1 প্লাস 3। আচ্ছা, 3 এভাবে, তাই তো। আচ্ছা, তারপর যদি n এর জায়গায় 2 বসাই কি হবে আমাদের 2 কিউব -2 × 2 স্কয়ার। এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট আপনাদের বোঝার জন্য আমি একটু বলতেছি। তাহলে 3 × কত হবে আমাদের 2 প্লাস 3 থাকবে, ওকে। আচ্ছা, 3 বসালে কি হবে 3 কিউব -2 × 3 স্কয়ার -3 × কত আমাদের 3
প্লাস সেই আগের মতো 3, তাহলে এইভাবে যাবে n পদ পর্যন্ত যদি আমরা বলি তাহলে এটা কি হবে n কিউব মাইনাস 2n স্কোয়ার মাইনাস 3n প্লাস হলো 3। এইবার খেয়াল করুন, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এটাকে ধরেন যে এটাকে যদি আমরা একটু যোগ করি, তাহলে যেটা পাই এসএনটা, তাহলে এসএনটা কি পাইতাম আমরা? এসএনটা পাইতাম u1 u2 u3 u1 এগুলোর যোগফল। তাহলে এই বরাবর যদি যোগ করতাম তাহলে এটা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এর জন্য এটাকে আমরা লিখতাম সামেশন অফ কি n কিউ। ওকে, আচ্ছা, প্লাস এই যে 2 তো থাকবেই, 2 সবার সাথে থাকবে, তো 2 যদি কমন নেই মাইনাস দিয়ে যদি আমরা, সরি এটা প্লাস তো না, এটা আমাদের কি হবে মাইনাস হবে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু কারেকশন করি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি চিহ্ন? মাইনাস চিহ্ন। আচ্ছা, মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি হয়? আমাদের যেটা দাঁড়ায় যে 2 যদি কমন নেই, মাইনাস 2 যদি কমন নেই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা কি? এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সো এটাকে আমরা লিখলাম সামেশন অফ কি n স্কোয়ার। এইভাবে পরেরটা মাইনাস 3 কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n পর্যন্ত, এটাকে আমরা বলবো কি সামেশন অফ n। আর লাস্টেরটাকে যদি আমরা ধরেন এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 3 ইন্টু 1, এটাকেও লিখতে পারি 3 ইন্টু 1, এটাকে 3 ইন্টু কত 1। তাহলে 3 যদি আমরা কমন নেই, তাহলে লাস্টে আমাদের কি 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তাহলে এটাকে এর জন্য আমরা কি বললাম? সামেশন অফ 1। ঠিক আছে? আচ্ছা, এখন আশা রাখি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু, এটা কিন্তু পরীক্ষায় দিতে হবে না, এইটুকু আপনাদের জাস্ট আমি একটু ক্যালকুলেশন করে দেখাইলাম ব্যাপারটা, মানে এই ব্যাপারটা কিভাবে আসে। আচ্ছা, আরেকটু ব্যাপার একটু ক্লিয়ার করতে হবে যে 3 সামেশন অফ n সামেশন অফ 1, এইটা আমরা অ্যাকচুয়ালি কি লিখবো? হ্যাঁ, এটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। আচ্ছা, এখন দেখুন আমরা কি করব, মূলত সামেশন অফ n কিউবের যে সূত্রটা কি n ইন্টু n প্লাস 1, নিচে হলো 2, এটা কি স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপর মাইনাস 2 ইন্টু, এটা আমাদের কি n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1, নিচে কত আমাদের 6। আচ্ছা, আর এটা কি হবে 3 ইন্টু এই সামেশন অফ n, এটাকে আমরা কি বলতে পারি? n ইন্টু n প্লাস 1, নিচে কত 2 প্লাস 3। এই ব্যাপারটাতে আপনাদের একটু জ্ঞান জমা। এই যে সামেশন অফ 1, দেখুন খেয়াল করুন, এই যে সামেশন অফ 1, এই ব্যাপারটা আপনাদের একটু জ্ঞানজাম হতে পারে। এটা আমরা অ্যাকচুয়ালি কি লিখবো? 3n। এখন কথা হলো যে 3nটা কিভাবে আসলো, এটা একটু আপনাদের জন্য সমস্যা। আচ্ছা, দেখুন এখানে সামেশন অফ 1 বলতে আমরা যেটা বোঝাইছি যে ধরুন, আচ্ছা এই কালারটাতে আমরা দেখাই, হ্যাঁ কোথায় দেখাবো? এই জায়গাটাতে একটু দেখাই, একটু বোঝার চেষ্টা করুন, এই জায়গাটাতেই একটু দেখাই আমরা। আচ্ছা আচ্ছা, এটাকে একটু সেপারেট করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখুন আমাদের 1 যোগ 1 যোগ 1, হ্যাঁ এটার উত্তরটা কেমন হতে পারে? যে 1 যোগ 1 যোগ 1 যোগ ডট 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 n সংখ্যক, তাহলে একটু খেয়াল করুন যে আমরা যদি এরকম করি যে আমরা যদি ধরেন x প্লাস x প্লাস x প্লাস x, তাহলে 4টা x যদি যোগ করি তাহলে আমরা কি পাই? 4 ইন্টু x, তাই তো? আচ্ছা, আবার ধরেন যদি এরকমভাবে 3টা x আমরা যোগ করি, x যোগ x যোগ x, তাহলে আমরা কি পাই? 3x পাই। তাহলে আমরা বলতে পারি কি যে এরকম যদি আমাদের 1 প্লাস 1 প্লাস 1, এরকমভাবে যদি আমরা 1টা n সংখ্যক বার যোগ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এখানে 3 বার যোগ করলে 3x, 4 বার যোগ করলে 4x, তাহলে n সংখ্যক বার যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? n ইন্টু 1, তার মানে আমরা কি পাবো? n পাবো। তো এর জন্যই আমাদের এই যে এখানে সামেশন অফ 1, এর পরিবর্তে আমরা কি ইউজ করলাম? n ইউজ করলাম, যেহেতু এটা n সংখ্যক বার যোগ করতে হবে। আশা রাখি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছে। যেহেতু এই ব্যাপারটা একটু প্রবলেম, এর জন্য আমি ইন ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন আবারও একটু রিক্যাপ যদি আমরা করি, যে এটা হলো আমাদের কি un, তাহলে আমরা এসএন যদি বের করতে চাই তাহলে কি করি? n এর জায়গায় 1 2 3 এগুলো বসাই, তাহলে 1 2 3 বসাইলাম, বসাইলে এগুলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তারপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তারপর স্বাভাবিক সংখ্যার সমষ্টি। লাস্ট পর্যায়ে এসে যদি আমরা 3টাকে কমন নেই তাহলে বাকিগুলো কি 1 প্লাস 1 প্লাস 1, আর এটাও 1, কিন্তু এটাতে আমাদের n সংখ্যক পদ পর্যন্ত, তাই না? তাহলে n সংখ্যক পদ পর্যন্ত যেহেতু, এর জন্য কিন্তু আমাদের কি করতে হবে? এটাকে আমরা বলতে পারি কি
যে এই 1 1 1 এইভাবে এটা কত সংখ্যক পদ পর্যন্ত আমরা যোগ করব, n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে দেখুন 4টা x যোগ করলে 4x হয়, 3টা x যোগ করলে 3x হয়। তাহলে n সংখ্যক বার যদি আমরা একটাকে যোগ করি তাহলে কি হবে, n × 1, তার মানে n। আশা রাখি আপনারা একটা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা প্রথমে 3টার মাঝখান থেকে আমরা একটা n × n+1 ডিভাইডেড বাই 2 কমন নিতে পারি। তাহলে n × n+1 ডিভাইডেড বাই 2 যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়াবে, n × n+1 হলো 2 মাইনাস কি দাঁড়াবে, এটা n × n+1 2 কমন যদি নেই তাহলে 2 × n+1 নিচে কি দাঁড়াবে আমাদের 3। আচ্ছা, আর আমাদের কি হবে -3। আচ্ছা, এই আর আমাদের যথারীতি তো 3n আছে। আচ্ছা, এখন এই হিসাবটা আমরা একটু পরের পেজে দেখাই। আচ্ছা, তাহলে জাস্ট এখন একটু সিম্পলিফাই করব। তাহলে n × n+1 ডিভাইডেড বাই 2 আমাদের কি হবে, এটা যদি পূরণ করে দেই তাহলে সরি, আমরা প্রিভিয়াস পেজে কি এখান থেকে আমরা 6টাকে কি নেব, লসাগু নেব। কেমন, 6 লসাগু নেব। আচ্ছা, 6 যদি নেই লসাগু, তাহলে আমরা 6 যদি লসাগু নেই আচ্ছা 6 লসাগু, তাহলে 6 যদি লসাগু নেই কি হবে, উপরে হবে কি 3n × n+1 মাইনাস 4 × 2n+1, তারপর কত আমাদের -18। আচ্ছা, আর যথারীতি +3n তো থাকবে। আচ্ছা, তাহলে এখানে n × n+1 চলো 2, এটা আমরা জাস্ট গুণ করে দিই তাহলে কি হবে 3n² + 3n -18 -4 মাইনাস কত 18, নিচে আমাদের কত 6। আচ্ছা, তারপর প্লাস কত আমাদের 3n। এখানে যদি আমরা একটু হিসাব নিকাশ করি তাহলে n × n+1 নিচে হলো 2, তাহলে এখানে কি হবে 3n² মাইনাস কত 3n 5n, 5n মাইনাস কত আমাদের 22 নিচে কত আমাদের 6। আচ্ছা, আর প্লাস 3n। আচ্ছা, এখন আমরা এটাকে যদি আবার মিডল ফ্যাক্টর করি তাহলে n × n+1 নিচে হলো 2, তাহলে আমাদের কি 66 মিলাতে হবে, তাই তো, যে 22 আর 3 এর গুণ 66 মিলাতে হবে। তাহলে 3n² মাইনাস 11n থেকে আমরা 6nটাকে যদি বাদ দিই তাহলে 5n মিলে 66 মিলে, তাই তো। আচ্ছা, -22। আচ্ছা, এগুলো আপনারা পারেন। তারপর আমি একটু যেহেতু রেজাল্ট আনতে হয় এর জন্য একটু কথা বলে নিচ্ছি। আচ্ছা, তাহলে n × n+1 নিচে হলো 2। হ্যাঁ, এটাকে আমার কি করতে হবে, 6nটাকে কাছে আনতে হবে, তাই না। তাহলে 3n² + 6n -11n -22 নিচে আমাদের 6 প্লাস আমাদের 3n। আচ্ছা, 3n। আচ্ছা, তাহলে কি দাঁড়াবে সর্বশেষ লাইনটা, আমাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, প্রবলেম নাই, তাহলে আমরা এটা কি লিখতে পারি n × n+1 নিচে আমাদের 2, আর এইখানে যদি আমরা প্রথম অংশটুকুর মধ্যে 3n কমন নেই তাহলে কি লিখতে পারি n+2 মাইনাস 11 যদি কমন নেই কত n+2, আর নিচে আমাদের কি যাবে 6। আচ্ছা, 2 লেখাটা ক্লিয়ার হলো না। আচ্ছা, তাহলে নিচে কি হবে আমাদের, নিচে হবে আমাদের কত 6। আচ্ছা, আর আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট তো থাকবেই, প্লাস কত আমাদের 3n। আচ্ছা, এই হিসাবটা আমরা একটু এই পাশে করায় দিই। এই পাশে যদি করায় দিই তাহলে কি হবে
n ইন্টু n প্লাস ওয়ান, নিচে তো আমাদের 2, আর এটা কি হবে, দুটো থেকে যদি একটা কমন নেই তাহলে n প্লাস 2, আর আমাদের কত হবে 3n মাইনাস 11, আর নিচে আমাদের কত যথারীতি 6, আর কত আমাদের 3n। আচ্ছা, তাহলে সর্বশেষ যে লাইনটা এটা কি দাঁড়ায়, 6 দুগুণে 12, এটাকে আমরা এইভাবে একটু লিখি। হ্যাঁ, তাহলে 1/12 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 3n মাইনাস 11 প্লাস 3n, এটাই আমাদের কি অ্যান্সার। আচ্ছা, তো আশা রাখি আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। আপনাদের সমস্যা কোন কোন জায়গায় হতে পারে সেই ব্যাপারটাতে আমি একটু আসি। যে এইটা হলো আমাদের এই অংশটুকু কি, আমাদের এই অংশটুকু হলো সাধারণ পদ। দেখুন এই যে ইউএনটা আমরা এখানে লিখছি। তো আমরা কি করি, যখন আমাদের এসএনটা বের করি তখন আমরা কি করি, এনের জায়গায় 1 2 3 এগুলা বসাইয়া ইউএন পর্যন্ত এগুলো বসাইয়া কি করি, সবগুলা যোগ করি। সবগুলা যোগ করলে এসএন ইকুয়াল টু কি দ্বারা u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট ইউএন। এখন এটাকে যদি আমরা যোগ আকারে লিখি তাহলে কি এরকম n সংখ্যক মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব এরকম আসে। তারপর -2 কমন নিলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার এইভাবে আসে। 3 কমন নিলে এইভাবে আসে, বাকি জায়গায় 3 কমন নিলে ওইভাবে আসে। তাহলে এর জন্য এটাকে আমরা এইভাবে বলছি যে সামেশন অফ n কিউব, তারপর 2 দিয়ে সামেশন অফ n স্কোয়ার, তারপর 3 দিয়ে সামেশন অফ n, আর লাস্টের যেটা 3 তো থাকবেই, আর 1 গুলাকে আমরা সামেশন অফ 1 বলছি। ওকে, আচ্ছা, তাহলে সামেশন অফ 1 এগুলো তো সামেশন অফ n কিউব মানে n কিউবের সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সূত্র, আর এটা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সূত্র, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। আচ্ছা, এগুলো তো আপনারা নবম দশম শ্রেণীতে ধারার যোগফল অধ্যায় করেছেন। আর এই ব্যাপারটা সমস্যা, সামেশন অফ 1 কিভাবে n আসলো। তো এটার জন্য আমরা কি বলছি দেখেন, আমরা যদি 4টা x যদি যোগ করি তাহলে 4x পাই, 3টা x যোগ করলে 3x পাই, 10টা x যদি যোগ করি আমরা কি পাবো 10x পাবো। তাহলে আমরা যদি এরকম 1টা যদি n সংখ্যক বার যোগ করি তাহলে আমরা কি পাবো n ইন্টু 1, তার মানে n। এর জন্যই সামেশন অফ 1 এর পরিবর্তে আমরা কি লেখা হয় সামেশন অফ n। এই হলো ব্যাপার। তো বাকি হিসাব তো আপনারা এমনি বুঝবেন। তো আশা রাখি এই ম্যাথটাও আপনারা বুঝতে পেরেছেন।